আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিরা সুবহান। বাড়ল ট্রেনের ভাড়া। রেয়াত সুবিধা প্রত্যাহার কারণে দূরত্ব অনুযায়ী 20 থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে ভাড়া। সেবার মান না বাড়িয়ে বর্তমান নিত্যপণ্যের উচ্চ মূল্যের বাজারে এটিকে অযৌক্তিক বলছেন যাত্রীরা। শুভ মাহফুজের রিপোর্টে দেখুন বিস্তারিত। এতদিন বেশি দূরত্বে যাত্রীদের রেয়াত সুবিধা বা ছাড় দিয়ে টিকিট বিক্রি করত বাংলাদেশ রেলওয়ে, কিন্তু 4 মে থেকে তুলে দেয়া হয় সে সুবিধা। নিত্যপণ্যের উচ্চ মূল্যের বাজারে বাড়তি দামে টিকিট কিনে ক্ষোভ প্রকাশ করলেন যাত্রীরা। আমরা অনলাইনে দেখলাম টিকিটের দাম হচ্ছে 60 টাকা করে, সুবন চেয়ারে। তো ওরা বললো যে এখন তো টিকিটের দাম বেড়ে গেছে, এই জন্য আমাদের সব বাড়তি ভাড়া করার জন্য দুজনে 210 টাকা করে আসছে। এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়তি দাম, তারপরে যদি ট্রেনের ভাড়াটা এইভাবে ভাড়ায়, এটা তো মানুষের জন্য দুষ্কর্য। ভাড়া বাড়ানো তো আসলেই খুব কষ্টকর একটা ব্যাপার, কারণ সাধারণ মানুষ তো এমনি অতিরিক্ত টাকা দিয়ে টিকিট করে যায়, যেটা সত্য কথা। আগের নিয়মে 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটারে 25% এবং 401 কিলোমিটার বা এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন যাত্রীরা। সেই বিধান উঠে যাওয়াতে এখন গন্তব্য ভেদে শোভন চেয়ারে টিকিটের দাম বেড়েছে 20 থেকে 150 টাকা, এসি চেয়ারে 50 থেকে 300 টাকা, আর কেবিনে ভাড়া বেড়েছে সর্বোচ্চ 400 টাকা পর্যন্ত। আগে ছিল শোভনে 140-90 টাকা, এখন চাচ্ছে 300 টাকা। সার্ভিসটা একটু বাড়ানো হচ্ছে, টাইম এটা হচ্ছে না। তেলের মূল্যবৃদ্ধি বলেন, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি বলেন, ট্রেনের মূল্যবৃদ্ধি বলেন, সব কিছুতে কেমন জানি একটা মূল্যবৃদ্ধির কারণটা আমাদেরকে মেনে নিতেই হচ্ছে। ভাড়ার সাথে সার্ভিসটা তো উন্নত করতে হবে। ভাড়া বাড়া নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা অভিযোগ করলেন রেলের সেবা নিয়েও। ভাড়া বেশি কম হলে পরে আমরা তো ট্রেনের সেবাই ঠিক মতো পাইতেছি না। টাইম মেনটেন করে চলাচল, এটাই হলো গুরুত্ব দেওয়া দরকার। আর ভাড়া তো তারা বাড়াইতেছে, আমাদের তো কিছু করার নেই, সরকারের ব্যাপার। কিন্তু সরকার যদি সেবাটা আমাদেরকে দেখতো। রেল ভ্রমণে উৎসাহ দিতে উন্নত বিশ্বে এখনও রেয়াত সুবিধা থাকলেও বাংলাদেশ কেন এই সিদ্ধান্ত তুলে নিল, সেটা নিয়েও প্রশ্ন তোলেন যাত্রীরা। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক থাইল্যান্ড সফরের পর দেশটিতে জনশক্তি রপ্তানি ও বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। পর্যটন, মৎস্য সহ অন্যান্য খাতে থাইল্যান্ড হতে পারে বাংলাদেশের জনশক্তি রপ্তানির পরবর্তী গন্তব্য। তাই লক্ষ্য অর্জনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ তাদের। থাইল্যান্ড থেকে ফিরে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। থাইল্যান্ড একটি পর্যটন নির্ভর দেশ। দেশটির পর্যটন কেন্দ্রগুলোতে প্রতিদিন ঢল নামে হাজার হাজার মানুষের। সারা বিশ্ব থেকেই পর্যটকরা ভিড় করেন ব্যাংকক, পাতায়া, ফুকেটে। বাংলাদেশ থেকে দেশটির দূরত্ব খুব বেশি নয়, মাত্র 2.25 ঘন্টার ফ্লাইট। পর্যটন, ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য খাতে সহযোগিতা বাড়াতে সম্প্রতি দেশটির সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সই হয়েছে একটি চুক্তি ও কয়েকটি সমঝোতা স্মারক। থাইল্যান্ডের পর্যটন নগরীগুলো হোটেল, রেস্তোরাঁ সহ নানা বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন বাংলাদেশিরাও। প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে থাইল্যান্ডে জনশক্তি, পর্যটন ও বাণিজ্য খাতে দুদেশের সম্পর্ক আরও বাড়বে বলে মনে করছেন তারা। অনেক টুরিস্ট আছে এখানে এবং সেখানে যথেষ্ট কাজের সুযোগ আছে এবং আমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার একটাই আবেদন থাকবে এবং অনুরোধ থাকবে, ওনারা যেন সময় মতন অন্যান্য দেশের আগে আমরা যেন এই সুযোগটা লুফে নিতে পারি। আমাদের থাইল্যান্ডের সাথে এবং বাংলাদেশের সাথে বিজনেসের ক্ষেত্রটা আরও উন্মোচন হলো এবং আমরা খুব সহজেই বাংলাদেশ থেকে থাইল্যান্ডে প্রোডাক্ট ইনপুট করতে পারবো। থাইল্যান্ডে প্রায় 5,000 বাংলাদেশের বসবাস। প্রবাসীরা নিজেদের নানা দাবি দেওয়ার কথা তুলে ধরেন। অন্যান্য দেশে প্রবাসীরা যদি মারা যায়, সেটা এখান থেকে কোনো ভাড়া নেওয়া হয় না, লাশটা বাংলাদেশ বিমানেই বহন করে। কিন্তু থাইল্যান্ডের ক্ষেত্রে সেটা বিপরীত, যেটা আমাদের এখানে যদি কেউ মারা যায়, আমাদের টাকা দিয়ে আমরা লাশটা দেশে নিতে হবে। এর জন্য আমি অনুরোধ করবো বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে আমাদেরকেও সেই ফ্যাসিলিটিটা যেন দেওয়া হয়। যাত্রার মানও খুব ভালো এবং কোনো বাংলাদেশি যদি এখানে আসতে চায়, কাজের পরিবেশও খুবই ভালো। এখানে শ্রমিকের দরকার আছে, কিন্তু আমাদের মনে হচ্ছে এখানে আমাদের সরকারিভাবে আরো আলোচনা করে এটা সম্ভব, কারণ এখানে প্রচুর বার্মা, কম্বোডিয়ান কর্মচারী তারা কাজ করতেছে। ভবিষ্যতে বাংলাদেশ থাইল্যান্ড সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে বলে আশা প্রবাসীদের। থাইল্যান্ডের ব্যাংকক, পাতায়া সহ বহু পর্যটনী নগরী রয়েছে।
এসব পর্যটনী নগরীতে অনেক বাংলাদেশি হোটেল রেস্টুরেন্ট সহ নানা ব্যবসায় জড়িত রয়েছেন। তারা বলছেন থাইল্যান্ডের এই পর্যটন নগরীগুলোতে জনশক্তি রপ্তানি করতে পারবে বাংলাদেশ। আর সম্প্রতি প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে সেই সম্ভাবনার দ্বার আরও উজ্জ্বল হয়েছে। ইমরুল কায়েস, বাংলাভিশন, পাতায়া, থাইল্যান্ড। অত্যাধুনিক অবকাঠামো সহ চিকিৎসার নানা সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ভুতুড়ে পরিবেশ রংপুরের বিশেষায়িত শিশু হাসপাতালে। টাকার অভাবে চালু হচ্ছে না হাসপাতালটি। টানা তাপ প্রবাহে যখন শিশুরা আক্রান্ত হচ্ছে নানা রোগে, তখন কাজেই আসছে না আধুনিক এই হাসপাতালটি। অর্থ মন্ত্রণালয় টাকা ছাড় না দেয়ায় এই অচলাবস্থা বলছেন সংশ্লিষ্টরা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। তিল ধরনের জায়গা নেই রংপুর মেডিকেলের শিশু ওয়ার্ডে। অন্যদিকে শুনশান নীরবতা 100 শয্যার এই শিশু হাসপাতালটিতে। প্রকৃতির বিরূপ আচরণে শিশুদের নিয়ে দিশেহারা অভিভাবকরা। রংপুর মেডিকেলে দীর্ঘ অপেক্ষাও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। অথচ নগরীর 100 শয্যার শিশু হাসপাতালটি এ সময় কোনো কাজই আসছে না। চিঠি চালাচালির পর বহির্বিভাগ চালু হলেও নেই প্রচারণা। 2.5 ঘন্টার মতন লাইনে দাঁড়িয়েছি, কেন কষ্ট হচ্ছে। তবে আর একটা পাশাপাশি হাসপাতাল থাকলে ভালো হইতো আমাদের জন্য। গরমের জন্য বাচ্চারা দেখা দিতে পারছি না। বাচ্চারা আপনার হাত পাও না করতে পারে না, সত্যি করে রাখে অনেক জ্বর বাচ্চারা। 4 দিন ধরে বেড একটু কম আর কি হাসপাতালে, মানে একটা করে বেড হতে 2টা 3টা 4টা করেও বাচ্চা রাখে। সংশ্লিষ্টরা বলছেন হাসপাতালটি চালু করতে গেল বছর 659 জন জনবল সহ বাৎসরিক খরচের 46.5 কোটি টাকা চাহিদাপত্র পাঠালেও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এখনো মেলেনি। শুধু আউটডোর সার্ভিসটাই দিচ্ছি, প্রেসক্রিপশন এবং কিছু মেডিসিন, কিন্তু পরীক্ষা বা ভর্তির এই ব্যাপারটা এখনো সম্ভব হয়নি লোকবলের অভাব। তো আশা করি মন্ত্রণালয়ের যে লোকবলের প্রোগ্রাম যদি পাস হয়ে এসে যায় এবং লোকবল নিয়ে হন, তখন ভালোভাবে চালু হবে। এবং চালু হলে ওইখানে পেশেন্ট যখন ভর্তি থাকবে তখন অনেক চাপ মেডিকেলে কমে যাবে। তো আমরা দাপ্তরিক যোগাযোগ করছি, আমাদের অধিদপ্তর এবং স্বাস্থ্যসেবা বিভাগে আমরা যোগাযোগ রাখছি। আমরা অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ এবং প্রশাসনিক অনুমোদন আমরা মন্ত্রণালয় থেকে পেয়ে গেলে আমরা এটা চালু করতে পারবো। প্রায় 31 কোটি টাকা ব্যয়ে নগরীর প্রাণকেন্দ্রে 1 একর 78 শতক জমিতে শিশু হাসপাতালটি নির্মাণ করা হয় 2019 সালে। জীবন বাঁচানোর জন্য হাসপাতাল আর মানুষের পদচারণায় তা হয়ে ওঠে প্রাণবন্ত। কিন্তু উত্তরের একমাত্র এই শিশু হাসপাতালটি চালু না হয় এর সব কিছু যেন ক্ষয়ে যাচ্ছে। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।